নমস্কার। এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আত্মপ্রতিকৃতি। আমার ছেলে অন্তু মহা শয়তান ছিল। ছাদ থেকে আমাকে ডাকছিল। চেয়ে দেখি আলসে থেকে ঝুঁকে সে বাইরের দিকে বাড়ানো হাত নাচিয়ে বলছে, বাবা, বৃষ্টির পততে। মিটমিটে ডানের মতো হাসছিল, খানিকটা ইয়ার্কির ভাব। কখন মেঘ করেছে আমি টের পাইনি। সারা দুপুরে ঝোল বারান্দার ইজি চেয়ারে শুয়ে থেকে থেকে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম। এখন থেকে সামান্য বৃষ্টি শুরু হয়েছে। নিচু মেঘ, গলির মুখের রাস্তা থেকে কুয়াশার মতো ভাব উঠে আসছে। অন্তু ঝুঁকে আমাকে দেখছিল। বললাম, ওখানে কি করছো তুমি? তেমনি ঠাট্টার মতো করে বলল, ঘুড়ি ওড়াচ্ছি। সন্দেহ হলো ও আমাকে নিয়ে খেলছে। বললাম, নেমে এসো। উত্তর দিল না, তেমনি হাসছিল। অন্তুর ছাদে যাওয়া বারণ। এটা পুরোনো বাড়ি, আর সেগুলো তেমনি জোরালো নয়। তাছাড়া বৃষ্টিতে এখন সবকিছুই পিছল। কিন্তু যেদিকে বারণ, অন্তু সব সময় ঠিক সেই দিকেই চলে যাবে। আমি দেখছি ওকে ঠেকানো যায় না। প্রায় আপন মনে বললাম, তবে থাকো, তোমার জ্বর হবে। ও এবার শব্দ করে হাসলো। তুমি ঘুমোচ্ছিলে, আমি দেখলাম তোমার নাল গড়াচ্ছে। অন্তুর মাথার উপর মেঘ বড় উজ্জ্বল। তাকাতে কষ্ট হচ্ছিল বলে আমি খবরের কাগজে চোখ আড়াল করে ওর দিকে দেখলাম। অন্তু, নেমে এসো বলছি। কোথা কানে যাচ্ছে? ও গম্ভীর মুখ করে আলসের হাত থেকে মুখ লুকিয়ে বলে, আমি তো বলে এসেছি। আমি চেঁচিয়ে বললাম, কাকে? ওর ক্ষীণ কণ্ঠ শোনা যায়, তোমাকে। আমি যে চেয়ার থেকে লাফিয়ে উঠতে গিয়ে থমকে গেলাম। মনে পড়ল না আদৌ ঘুমের ঘোরে আমি যেতে বলেছিলাম কিনা। নিজেকে আমার ঘোর সন্দেহ হয়। হতাশ হয়ে আমি আবার ইজি চেয়ারে হেলান দিয়ে বসি। মুহূর্তের মধ্যেই বৃষ্টির জোর বাড়ল। অন্তুর পায়ের শব্দ শোনা গেল। ছাদময় দাপিয়ে বেড়াচ্ছে। অন্তুর জন্য নয়, প্রতিভার কথা ভেবে আমার অস্বস্তি হচ্ছিল। প্রতিভা অফিস থেকে এসে যদি শোনে অন্তু ছাদে গিয়েছিল, বুড়ো কুচকে আমার দিকে তাকাবে, দু একটা বাঁকা কথা বলতে পারে। কিন্তু রাস্তা থেকে ধোঁয়ার মতো ভাব ঝুল বারান্দায় উঠে আসছিল। আমার পায়ের কাছে চূর্ণ বৃষ্টির ছাট, জলকণা ভারী বাতাস আস্তে আস্তে আমার মাথার ভিতরে জট পাকিয়ে দিল। চোখের পাতায় ঘুমের আঁচ ঝুলে আছে, নাকি বৃষ্টি? চোখ বুজতে মুহূর্তে ঘুম ও স্বপ্ন আমাকে টেনে নেয়। দেখি প্রবল বৃষ্টির ভেতর অন্তর মুখ আলসে থেকে ঝুলে আছে, মাথা মুখ দিয়ে জল পড়ছে। আমি ওর দিকে চেয়ে হাসলাম। মুখ বাড়িয়ে দেখলাম রাস্তায় কেউ নেই, বাড়ির জানালাগুলো বন্ধ। আমি অন্তুর দিকে মুখ ফিরিয়ে বললাম, অন্তু, দেখো তো কার্নিশটা কি খুব পিছল? ওই একটু হেসে কার্নিশে হাত বুলিয়ে বলল, খুব। কেন? আমি হাসি ঠাট্টার ভাব বজায় রেখে বলি, আমি ছেলেবেলায় কার্নিশের উপর কত হেঁটেছি। প্রথম প্রথম ভয় করে, কিন্তু আসলে ব্যাপারটা খুব সোজা। ও তেমনি সকৌতুকে আমাকে দেখছিল, উত্তর দিল না। আমি কোনো ক্রমে উত্তেজনা চেপে রেখে বললাম, তুমি পারো? ও কথা না বলে মাথা ঝাঁকিয়ে জানালো পারবে। বললাম, তোমাকে একটা প্রাইজ দেব যদি উঠতে পারো। অন্তু খুব জোরে হেসে উঠল। পাগল, মা টের পেলে? আমি খুব হতাশ হলাম। অন্তু জানে আমি প্রতিভাকে একটু ভয় করি। অন্তু এখন অনেক কিছু জানে বলে আমার সন্দেহ হয়। মাঝে মাঝে হঠাৎ সন্দেহ হয় ও নকল হাসির আড়ালে ভ্রু কুঁচকে ভেবে দেখবার চেষ্টা করছে।
ওর মা আর বাবার সম্পর্ক কতখানি আন্তরিক। সন্দেহ হয়, অন্তুকে আমার খুব সন্দেহ হয়। খানিকক্ষণ আমাকে দেখে নিয়ে অন্তু হঠাৎ বলল, হ্যাঁ বাবা, দেখো। তাকিয়ে দেখি অন্তু হালকা শরীরে টপ করে আলসের উপর উঠল। সাব্বাস, চাপা গলায় বললাম। ঝাপসা বৃষ্টির মধ্য দিয়েও দেখা গেল অন্তু চারতলার কার্নিসের উপর দিয়ে হাঁটছে। টালমাটাল ও শরীর, দুহাত দুদিকে ছড়িয়ে দেওয়া, মুখে সেই ঠাট্টার হাসি। একেবারে কিনারায় গিয়ে দাঁড়ালো ও। একটা পা শূন্যে বাড়িয়ে দিয়ে অন্তু হঠাৎ মুখ ফেরালো। আমি অত বৃষ্টিতেও ওর অসম্ভব গম্ভীর মুখ দেখতে পাই। ও বলল, বাবা। একটা হাত আমার দিকে বাড়িয়ে একটা আঙুল তুলে আমাকে নির্দেশ করে বলল, তুমি একটা পাগল। সেই মুহূর্তে হাওয়া এসে ওকে ভাসিয়ে নিতে পারতো, বৃষ্টি ধুয়ে দিতে পারতো ওকে, কিন্তু ও নিজেই লাফ দিল। বাইরের দিকে নয়, ছাদে লাফিয়ে পড়লো অন্তু। ওর হা হা হাসির শব্দ সারা ছাদময় ঘুরে বেড়াচ্ছে। শুনে আমার হাড় হিম হয়ে গেলাম। অসম্ভব ঘাম ও গরমের ভিতর ঘুম ভাঙতে টের পায় অন্ধকার হয়ে এলো। প্রতিভা অফিস থেকে ফিরেছে, শাড়ি বদলে এখন আঁচল দিয়ে মুখ মুছছে। এক্ষুনি বাথরুমে যাবে। এই সময় আমি প্রতিভাকে সবচেয়ে বেশি ভয় করি। এই সময়েও খুব শান্তভাবে কথা বলে। স্নান করেও যথানিয়মে রান্নাঘরে যাবে। বেচারা, অন্তু কোথায় থাকতে পারে আমি মনে মনে খুঁজে দেখছিলাম। ঝুঁকে দেখলাম রাস্তায় নেই। আমি ঘরে এলাম। প্রতিভা সঙ্গে সঙ্গে খাট ছেড়ে উঠলো, তোয়ালে আর সাবান তুলে নিয়ে বাথরুমে চলে গেল। খাটের উপর ওর ব্যাগ ট্যাগ ছড়ানো রয়েছে। দেখি অফিস লাইব্রেরি থেকে ও একটা বাংলা বই এনেছে, উপন্যাস। প্রতিভা বই টই পড়ে না, সময়ও পায় না। এটা আমার জন্য। বেশ মোটা বই, মনে হলো হালকা বিষয় নিয়ে লেখা। এমন মোটা ও হালকা বই আমার পছন্দ। অনেকদিন ধরে পড়া যায়। আমার মনের উপর তেমন চাপ পড়ে না। আমি পত্রিকায় রাহাজানি, সুখ দুঃখ, পলিটিক্সের খবর বাদ দিই। সিনেমার পাতায় রোজ পড়ি। তেমন বেলাল্লা হালকা ধরনের ছবি হলে আমি মাঝে মাঝে প্রতিভাকে অন্তুকে ফাঁকি দিয়ে চলে যাই। না, ভাবনা চিন্তা শুরু করে দিতে পারে এমন কোনো কিছুই আমি আর চাই না। প্রতিভা স্নান সেরে এসে দেয়ালে ঝুলানো আয়নার সামনে দাঁড়িয়ে বলে, অন্তুকে তুমি একটু সামনে রেখো, আজকেও ছাদে গিয়েছিল। কই, গিয়েছিল, বললে তুমি যেতে বলেছ। আমি ওকে ভেতরের বারান্দায় নীল ডাউন করে রেখেছি। আমি হাসলাম। আমি ছাদে যেতে বলিনি তো। কি জানি, বলছিল তো। প্রতিভা ভ্রু কোঁচকায়। হয়তো তুমি অন্যমনস্ক ছিলে। আমি একটু ভেবে দেখবার ভান করি, যেন কিছু একটা মনে পড়বে আমার। নিজেকে আমার ঘোর সন্দেহ হয়। আর ফিরে এসে দেখি প্রতিভা গালের উপর একটা ব্রণকে টিপে দিতে দিতে বলল, ওপরে বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে নিচের তলায় থুতু ফেলছে, ঠিক সামনালদের চৌবাচ্চার উপর। ওরা দেখতে পেলে। প্রতিভা নিষ্ক্রিয়ভাবে পাউডারে পাক তুলে নিল। অন্তু, তাছাড়া আবার কে? বলে বোধহয় সন্দেহ হওয়াতে ও হঠাৎ আমার দিকে মুখ ফিরে ভ্রু কুঁচকে বলল, তুমি হাসছো? পর মুহূর্তে মুখ ঘুরিয়ে নিয়ে নিজের ছায়ার দিকে তাকালো। চেয়ে চেয়ে দেখি আধ ভেজা ঘাড়ে গলায় ব্লাউজের ফাঁকে পাউডার ছড়াচ্ছে। হঠাৎ ধীর গলায় কেটে কেটে বলল, এসব স্বভাব ভালো নয়। ওর ভুরু কোঁচকানো, হয়তো চশমা ছাড়া দেখতে ওর অসুবিধে হয়। একজোড়া চশমা প্রতিভার ছিল। ওর চোখ ভালো নয়, কিন্তু চাকরি পাওয়ার পর থেকে ও চশমা পরা ছেড়ে দিয়েছে। আমি ওকে আজকাল তেমন লক্ষ্য করি না। কে জানে, হয়তো
চশমায় ওকে একটু বুড়ো বুড়ো দেখায়। তা হোক, প্রতিভাকে আমি সুন্দর দেখি, অন্তত এখন দেখছি। ধোয়া মোছা কপালের উপর এখনো মনোযোগ দিয়ে সিঁদুরের টিপ বসিয়ে দিচ্ছে। ঘাড়টা নোয়ানো, পিঠ বাঁকা, দুটো চোখ আয়নার ভিতরে জল করছে। সিঁথিতে সিঁদুর দিল ও। ওর এইসব ছেলে মানুষই অভ্যাস আমি খুব পছন্দ করি। সোজা হয়ে দাঁড়িয়ে জোর নিঃশ্বাস ছাড়ল প্রতিভা। একটু হেসে বলল, দুপুরে খুব ঘুমিয়েছে তো, চোখ মুখ ফুলে গেছে। উত্তরের জন্য অপেক্ষা না করে প্রায় একই স্বরে বলল, অফিসে আজ ওরা তোমার কথা বলছিল। কিরকম? এই যেমন তুমি সোশ্যালে একবার ক্যারিকেচার করেছিলে আমায় নিয়ে, আমাকে বলনি। ওর বিছানার উপর থেকে ওর ছড়ানো ব্যাগ ট্যাগ কুড়িয়ে নিতে নিতে বলল, ক্যারিকেচারটা আমায় একবার দেখাবে? আমি হেসে বললাম, আর কিছু বলেনি? বলছিল। হাসি সামলে ভ্রু কোঁচকালো প্রতিভা। সে অনেক কথা, সব মনে থাকে? প্রায় একই রকম অঞ্চস্বরে অন্তুকে ডাকলো প্রতিভা। ঘরে এসো। অন্তু ঘরে আসতে ওর হাসিটা আমার চোখে পড়ল। দেখে কে বলবে যে ঘন্টাখানেক ও নীল ডাউন হয়েছিল। কোনো শারীরিক কষ্টের চিহ্ন ও চোখে মুখে কোথাও ছিল না। আমার মনে হয় ওকে শাসন টাসন করে কোনো লাভ নেই। ওর স্কুলের মাস্টাররাও পারেনি। ওর বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই অন্য ছেলেকে নষ্ট করে দিচ্ছে সন্দেহ করে ওকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু প্রতিভার সন্দেহ ছিল যে স্কুলটাই ওকে নষ্ট করছে, কিন্তু আমার মনে হয় অন্তুর এসবে কিছু যায় আসে না। নিজের ভালো মন্দ সে নিজেই বুঝতে শিখেছে। প্রতিভা অন্তুকে ডেকে ওর কানে কানে কোনো কথা বলল। তারপর রান্নাঘরের দিকে চলে গেল প্রতিভা। অন্তু আমার দিকে চেয়ে হাসল। বৃষ্টি থেমে গেছে বাবা। আমি ওর কথার অর্থ বুঝতে না পেরে বললাম, হুম, মা বলল তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসতে। ওর হাসিটা একটু বেঁকে গেল। অত বসে থাকলে তোমার বাত ধরে যাবে। কোমরে হাত রেখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। চোখে হাসির কোনো চিহ্ন নেই, তাই মুখের হাসিটা হঠাৎ নকল বলে মনে হয়। বোধ হয় ও সব সময়ে এরকম হাসে, কিন্তু আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ আমরা মুখোমুখি দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে। তারপর অন্তু দেওয়ালের বুকে ঝোলানো তার শার্ট পেরে নিয়ে মাথা গোলাতে গোলাতে বলল, দুপুরবেলা আমি ছাদ থেকে ঠিক যেন টেলিফোনের শব্দ পেলাম। শার্টের বুক চিরে ওর রুক্ষ চুলওয়ালা মাথাটা বেরিয়ে এলো। আমার মনে হলো তুমি একা একা কার সঙ্গে টেলিফোনে কথা বলছো। আমাদের টেলিফোন নেই, আশেপাশে কোথাও নেই, কিন্তু মনে হয় অন্তু ঠিক বলেছে। দুপুরে আমিও টেলিফোন বেজে যাওয়ার শব্দ শুনেছি। ঠিক জানি না, আবছাভাবে মনে পড়ে আমি হাতের খবরের কাগজটা মুড়ে এক হাতে নিয়ে ঘরে এসে অন্য হাতে অন্য মানুষের মতো টেলিফোন তুলে কারোর সাথে কথা বলছি। অন্তু হঠাৎ খিলখিল করে হেসে বলল, আজ তুমি আবার পাগলামি করছিলে বাবা। না অন্তু, আমি প্রাণপণে দুপুরবেলার কথা মনে করবার চেষ্টা করলাম। কিন্তু টেলিফোনের শব্দ? তুমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলে? আমার মনে পড়ল না। বললাম, মনে পড়ে না তো, বোধ হয় না। তবে মা দিয়ে রেখেছিল। ঠিক 3টের সময় তোমাকে নতুন ওষুধটা দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছি। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, তুমি মাকে বলে দেবে না তো? ঠিক আছে, আমিও বলবো না। ঠিক আছে ঠিক আছে অন্তু, আমি কথা চাপা দেওয়ার জন্য বলি, কিন্তু তুমি চলেছো কোথায়? দোকানে এলাচ কিনে আনবো।
আমার ঘোর সন্দেহ অন্তু ঠিক আমার দলে নয়। আবছাভাবে হঠাৎ মনে হয় আমাদের তিনজনের ভেতরে একটা অদৃশ্য জোট বাঁধবার চেষ্টা আছে। ঠিক ধরা-ছোঁয়া যায় না, কিন্তু বোঝা যায়। প্রতিভা আর অন্তু সব সময় এক দলে, আমি আলাদা। কিন্তু মাঝে মাঝে ভুল করে মনে হয় আমি আর অন্তু এক দলে, প্রতিভা আলাদা। কিংবা আমি আর প্রতিভা এক দলে, অন্তু আলাদা। অন্তু বেরিয়ে গেল, আমি আবার বারান্দায় ইজি চেয়ারে এসে বসি। একা। এই জায়গাটা বেশ ঠান্ডা, আবছা অন্ধকার। দুপুরবেলা আমি কার সঙ্গে কথা বলেছি মনে পড়ল না। আমি আবার ভেবে দেখবার চেষ্টা করি। আজকাল আমি ভাবনা চিন্তা করবার অনেক সময় পাই। ঠিক ৯ মাস আগে আমার একটা অসুখ হয়েছিল। তেমন কিছু নয়, কয়েকদিন খুব জ্বর হয়ে সেরে গেল। কিন্তু সেই অসুখটার ভেতরে কোনো কারসাজি ছিল যা আমি এখনো বুঝতে পারিনি। কেননা তারপর একদিন অফিসে গিয়ে দেখি আমাকে নোটিশ দেওয়া হয়েছে। কেন? আমি ভেবে পেলাম না। কেউ কিছু বলতে পারল না। ইউনিয়ন থেকে কোনো হইচই হলো না। ঠিক ১ মাস পরে আমার চাকরি গেল। আমি তাতে খুব দুঃখিত হইনি। চিঠিতে লেখা ছিল আমাকে আর কাজের উপযুক্ত বলে বিবেচনা করা হচ্ছে না। সে কথা আমিও স্বীকার করি। বরাবরই আমি চাকরিতে অনুপযুক্ত ছিলাম। আমি জানি কর্তৃপক্ষ সেটা এতকাল টের পাননি কেন। এই প্রশ্ন করে ও ধন্যবাদ জানিয়ে আমি আমার ওপরওয়ালাদের একটা চিঠি দিই। কখনো যার উত্তর পাওয়া যায়নি। আমার চাকরি গেলে সেই একই ফার্মে প্রতিভা চাকরি পেল। কি করে প্রতিভা কাণ্ডটা করলো, নাকি ওপরওয়ালাদের দয়া, তা আমার একদম জানা নেই। আমি জানতে চাইও না। এই জেনে সুখে আছি যে আমাকে আর চাকরি করতে হচ্ছে না, কোনো কাজ দেওয়া হচ্ছে না আমাকে। এমন সম্মানজনক অবসর যাপনের জন্য সত্যি কথা বলি, একটা গোপন ইচ্ছা আমার বরাবর ছিল। আমাদের ছেলেবেলার কলকাতায় জিওল হালদারকে দেখেছি এরকম অবসর যাপন করতে। যতদূর মনে হয় জিওল হালদারের চেষ্টা ছিল কি করে বৃক্ষের মতো রাগে ও বিরাগে সমান বিকারহীন থাকা যায়। আমিও ভেবে দেখছি এমনভাবে আত্মপর্বত লুপ্ত করে দেওয়া যায় কি, যখন প্রতিভার জন্য, অন্তুর জন্য, নিজের জন্য আর কিছুই করবার ইচ্ছে থাকে না। এই রকম বোধ থেকেই কি কেউ কেউ সন্ন্যাস নিয়েছিল, সংসার ছেড়ে গিয়েছিল কেউ কেউ। জিওয়াল হালদারের লৌকিক নাম ছিল গীতার বাবা। আমাদের ছেলেবেলার এই গীতাকে একদিন যারা স্কুল থেকে ফেরার পথে চুরি করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল, এক রাত্রির পর তারা পরম বৈরাগ্যের সঙ্গে ফোর্ট উইলিয়ামের কাছে মাঠে তাকে ফেলে যায়। এই ঘটনার পর গীতা নিউমোনিয়া হয়ে মারা গেল। গীতা মারা গেলে গীতার বাবা জিওল হালদার এ ব্যাপারে তার কি করণীয় ছিল, কর্তব্য ছিল, তা রাস্তার লোককে ধরে ধরে জিজ্ঞেস করে বেড়ালো। এভাবে গীতার গল্পটা চারিদিকে ছড়িয়ে যায়। তারপর একদিন চাকরি ছেড়ে দিয়ে ঘরে ফিরল জিওল হালদার। শাবল আর কোদাল নিয়ে গম্ভীরভাবে নিজের বাড়ির উঠানে একটা গর্ত খুঁড়ল। তার উপর লতাপাতার ছাউনি দিল রোজ জল আটকাবার জন্য। তারপর একদিন সেই গর্তের ভিতরে ঢুকে গেল গীতার বাবা। ছেলেবেলার সেই গুহার অন্ধকার ও রহস্য আমাকে খুব টানতো। কিন্তু গুহার ঠিক মুখের কাছে দাঁড়িয়ে থাকতো সীতু, জিওল হালদারের বছর ছয়েকের মেয়ে। আমাদের পথ আটকে বলতো, ভিতরে যাওয়া বারণ। কেন? ঠিক করে হেসে বলতো, বাবা ন্যাংটো। আধ পাগল জিওল হালদারের সে গুহার কাছে আমি মাঝে মাঝে গেছি, কখনো দেখা হয়নি। ওখানটা কেমন? অন্ধকারে জিওল হালদারকে দেখা যেত না, মাঝে মধ্যে তার গলা পাওয়া যেত। আমি জিওল হালদারকে কখনো কখনো জিজ্ঞেস করেছি, ওখানটা কেমন, ভয় করে না? উত্তর পাওয়া যেত, বেশ বাবা, বেশ জায়গা এটা। আপনি কি ধ্যান করছেন? না বাবা,
আমি বিজ্ঞানের হবার চেষ্টা করছি, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সহজ বৃক্ষের মতো প্রকৃতির হতে পারে কিনা দেখছি। কেননা প্রকৃতি বিকারহীন ও উদাসীন, তার কোথাও এতটুকু আবেগ নেই। ছেলেবেলায় দেখা সেই গুহা আমাকে এখনো মাঝে মাঝে টেনে ধরে। জিওল হালদারের সে অন্ধকার ও অবসর গতকাল আমার মাথায় বাসা বেঁধেছিল। আমি এখনো সেই গুহা খুঁজে পাইনি, না সে অন্ধকার না সে অবসর। এ কি সহজে পাওয়া যায়? ঘরের ভিতর থেকে একটা মানুষের ছায়া বারান্দায় আমার পায়ের কাছে পড়ছিল। আমি প্রথমটা লক্ষ্য করিনি। হঠাৎ চোখ পড়তে চমকে উঠি, দেখি প্রতিভা। বললাম, কি হলো? কিছু না। ও বলল, আমি শুনছিলাম তুমি আপন মনে কি যেন বলছো। অদ্ভুতভাবে আমার দিকে তাকালো প্রতিভা। আমি বাঁধা বাঁধা গলায় বললাম, কি কি বলছিলাম? কি জানি, জিওল হালদার না কি যেন। ও বলল, অন্ধকার না অবসর কি যেন বলছিলে। আমি হাসলাম। প্রতিভা আমার কাছে এসে বলল, আমি বলি কি, তুমি অত ভেবো না, বরং মাঝে মাঝে ঘুরে টুরে এসো। ও খুব সহৃদয়ভাবে বলল, অন্তুকে নিয়ে মাঝে মাঝে পড়াতে বসো। আমি উঠে বললাম। আমি আর অন্তু পাশাপাশি খেতে বসতে প্রতিভা মাঝে মাঝে এটা ওটা আনতে রান্নাঘরে যাচ্ছিল। তারই এক ফাঁকে অন্তু বলল, বাবা, আমি টেলিফোনের কথাটা মাকে বলে দিইনি। ঠিক আছে, আমি সন্তর্পণে বললাম। তুমি শুনেছো আমি কার সঙ্গে কথা বলছিলাম? হ্যাঁ, অন্তু হাসলো। আমি দেখলাম তুমি টেবিল থেকে তোমার ফাউন্টেন পেনটা তুলে নিয়ে ঠিক ফোনের মতো করে কানের কাছে ধরে রন্টু না কার সঙ্গে যেন কথা বলছিলে। রন্টু? গতকাল এই নামে আমাকে কেউ ডাকেনি। রন্টু! হঠাৎ আনন্দে আমি কানায় কানায় ভরে উঠলাম। এ আমার ডাক নাম, আমার ছেলেবেলার নাম। অন্তু আমার দিকে তাকিয়েছিল, হঠাৎ বলল, আমিও মাঝে মাঝে তোমার মতো টেলিফোনে কথা বলি। কার সঙ্গে? অন্তু সকৌতুকে হেসে বলল, কারো সঙ্গেই নয়, ও পাশে কাউকে ভেবে নেই, ঠিক তোমার মতো। আমি হেসে উঠলাম, অন্তু হেসে উঠল। প্রতিভা দরজায় এসে থমকে দাঁড়ালো, পর মুহূর্তে হেসে বলল, কি হচ্ছে তোমাদের, এত আনন্দ কিসের? অন্তু আমার দিকে তাকালো, আমি তাকালাম ওর দিকে। অন্তু দুহাত ওপরের দিকে ছুঁড়ে বলে উঠল, ওহ, আমার পেট ভরে গেছে মা, আমার ঘুম পাচ্ছে। আমি খাটের উপর আলাদা শোই, অন্তু আর প্রতিভা মেঝে বিছানা পেতে আলাদা শয়। গত 9 মাস এরকম চলে আসছে। আমি প্রতিভাকে ডাকি না, কাছে ডাকি না। ঘর অন্ধকার হয়ে গেলে আমি নিঃসাড়ে পড়ে থাকি, ঘুমের ভান করি। ঘুম আসে না, আর ঘরের সেই অন্ধকার জুড়ে আমার ছেলেবেলাকার বান ডেকে যায়। আশ্চর্য! এ কি প্রত্নতাত্ত্বিক? যা কিছু প্রাচীন, যা কিছু মূল্যবান, সব সেই ছেলেবেলায়। যত বুড়ো হচ্ছি আমি ততই ছেলেবেলার অর্থ জানছি, আরো জানতে চাইছি। আমি কি বড় হয়ে আর নতুন কিছুই শিখিনি? যা কিছু শিখেছিলাম সব সেই ছেলেবেলায়। তাই মনে হয় আমি মাঝে মাঝে অলির টেলিফোন বেজে ওঠবার শব্দ শুনি। দেওয়ালের ভিতরে কিংবা জানালার শার্সিতে লুকোনো গোপন টেপ রেকর্ডার হঠাৎ কথা বলতে শুরু করে। অন্ধকারে বুকের ভেতরে কড় করে টেলিফোন আমাকে ডাক দেয়, রন্টু, রন্টু, এই যে। আমি পাগলের মতো উঠে বসি, হাত বাড়ায়, অদৃশ্য অলির টেলিফোন তুলে নিই। আমার স্বয়ংক্রিয় ঠোঁট কথা বলে, এই যে রন্টু, এই যে। না, আমার প্রতিভাকে প্রয়োজন বলে মনে হয় না। এমন অনেক কিছুকেই প্রয়োজনহীন বলে মনে হয়। মনে পড়ে ছেলেবেলায় আমাদের গলির মুখেই ছিল পুরো অল্লুর দর্জির দোকান। সেখানে ছড়ছড় করে 4টে ভাঙা মেশিন চলতো। বুড়ো অল্লু বসতো
মেঝেই মাদুরের উপর নামাজ পড়বার মতো পবিত্র ভঙ্গিতে। উল্টো দিকেই ছিল একটা হাজা-মাজা পুকুর। সেখানে গাড়োয়ান আর গয়লারা তাদের গরু মোষ চান করাতো। এই এক ফোঁড় আর এক ফোঁড়। বুড়ো অল্লু হাত সেলাই করতে করতে বলতো, "দে তো সাজ্জাদ একটা বিড়ি।" সাজ্জাদ বিড়িটা অল্লুর ঠোঁটে লাগিয়ে দিলেই অল্লু বলতো, "রমজান, ধরিয়ে দে।" এই সব কিছুর ফাঁকে ফাঁকে চাঁদির চশমার উপর দিয়ে অল্লু পুকুরের দিকে তাকিয়ে দেখতো। কত দিনের সেই পুকুর, কত দিনের সেই বুড়ো অল্লু। আমরা যেতাম রঙিন কাপড়ের টুকরো কুড়িয়ে আনতে, সুতো ফুরিয়ে যাওয়া কাঠের রিল, ভাঙা ছুঁচ, এইসব খুঁজে দেখতাম। হঠাৎ বুড়ো অল্লু ধর ধর বলে চেঁচিয়ে উঠলে আমরা পালাতাম। অল্লু ফোগলা মুখে হেসে উঠত হঠাৎ। আস্তে আস্তে ক্রমশ সেই রঙিন কাপড়ের টুকরো, কাঠের রিল, ভাঙা ছুঁচ আমার কাছে প্রয়োজনহীন হয়ে গেছে, যেমন সেগুলো প্রয়োজনহীন ছিল পুরো অন্যর কাছে। ভেবে পাই না আমি কখনো এত বড়, এত বুড়ো হব কি, যখন সেই রঙিন কাপড়ের টুকরোর মতো, কাঠের রিল ও ভাঙা ছুঁচের মতো সব সব কিছুকে, অন্তুকে, প্রতিভাকে, আমার চলে যাওয়ার চাকরিকে প্রয়োজনহীন বলে মনে হবে। ভালোবাসার ছিল, ভয়েরও রহস্যের ছিল আমার ছেলেবেলা। কত তুচ্ছকে প্রয়োজন ছিল আমার। অনেক রাতে হঠাৎ তন্দ্রা ভেঙে শুনি একা গাড়ির আওয়াজ। অনেক দূর পর্যন্ত সেই আওয়াজ শোনা গেল। নিশুতি রাত চিরে চলেছে। ক্রমশ সে আওয়াজ আমার মাথার ভিতরে গভীর থেকে গভীরে চলে গেল। প্রতিভা ঠিকই সন্দেহ করে, আমি ঠিক স্বাভাবিক নই। আমিও সন্দেহ করি, বড় সন্দেহ করি আমাকে। অসুখের পর থেকে আমার ভিতরে কয়েকটা ছোটখাটো ভাঙচুর হয়ে গেছে, আমি টের পাই। ব্যাপারটা আমি প্রথম বুঝতে পারি অসুখের পর একদিন। কাকে যেন চিঠি লিখবার ছিল। পোস্ট অফিসে গিয়ে আমি পোস্ট কার্ড কিনলাম। তারপর চিঠি লিখবার জন্য স্ট্যান্ডের উপর হেলান বোর্ডের কাছে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে চিঠিটা লিখলাম। তখনও সবকিছু ঠিকঠাক স্বাভাবিক ছিল। যতদূর মনে পড়ে আমার ডান হাতে কলমটা ছিল, বাঁ হাতে ছিল পোস্ট কার্ড। চিঠিটা পড়তে পড়তে ডাক বাক্সের কাছে এসে মুখ তুলেই সে ঘোর লাল রঙের ডাক বাক্স, সার্জেনদের মতো কালো টুপি পরা, তার নিচে কালো হায়ের মতো গর্ত দেখে আমি স্পষ্ট টের পেলাম আমার ভিতরে কি একটা গোলমাল হয়ে গেল। আমার এক হাতে কলম ছিল, অন্য হাতে পোস্ট কার্ড, দুই হাতে দুটো জিনিস। কিন্তু আমি কোনটা ডাক বাক্সে ফেলবার জন্য এসেছি কিছুতেই ঠিক করা গেল না। কোনটা কি, এই বাক্সের সঙ্গে কোনটার সম্পর্ক রয়েছে ভেবে না পেয়ে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম অল্প পরে এই ধোঁয়াটে ভাবটা কেটে যাবে, কিন্তু কাটল না। আমি কলম ও পোস্ট কার্ড দুটো জিনিসের কোনোটাকে চিনি বলে মনে হলো না। ভাবছিলাম কাউকে ডেকে জিজ্ঞেস করা যায় কিনা, মশাই দেখুন তো আমার এই দুটো জিনিস এর মধ্যে কোনটা বাক্সে ফেলা উচিত। কেউ পাছে আমার এই অবস্থাটা লক্ষ্য করে। এই ভয়ে আমি লটারি করে একটা হাত তুলে ডাক বাক্সে জিনিসটা ফেলে দিলাম। এর ফলে আমাকে ভুগতে হয়েছিল যতদূর মনে পড়ে। তারপর অনেকক্ষণ ওই ডাক বাক্সের কাছে দাঁড়িয়ে পিয়নের জন্য অপেক্ষা করছিলাম আমি। চেনা পিয়ন ছিল। জিজ্ঞেস করলো, কি করে পড়লো? আমি বানিয়ে বললাম, দুটোই এক হাতে ধরা ছিল, চিঠিটা ফেলতে গিয়ে হাত ফসকে। পিয়নটা আর কিছু বলল না। ডাক বাক্স খুলে কলমটা পেয়ে দিয়ে দিল। আমার সেই কালো কলমটা, যেটা আমি মাঝে মাঝে
টেলিফোনের মতো করে ব্যবহার করি। অন্তু দেখেছে। এইরকম কেন হয়? কেন হচ্ছে? মাঝে মাঝে সবকিছু একাকার হয়ে যায়। কাচের গ্লাস, টেবিল ও দেওয়ালের পার্থক্য কিছুক্ষণের জন্য লুপ্ত হয়ে যায়। কোনটা কি, কোনটা কেন আমি বুঝে উঠি না। বুঝে উঠতে পারি না দামিনীছির সঙ্গে প্রতিভার পার্থক্য কোথায়। হয় হয় ভিড়ের থেকে যদি চিনে বার করতে হয়, আমি কিছুতেই প্রতিভাকে অন্তুকে আলাদা করে বলে দিতে পারবো না। এ আমার বউ প্রতিভা, এ আমার ছেলে অন্তু। আমি অন্ধকারে হেসে উঠি। নিজেকে আমার পাকা ঘুঘুর মতো মনে হয়। সব জানে শোনে, অথচ ভান করে। বড়দিন কি উপলক্ষে যেন ছুটি ছিল, আমি জানতাম না। প্রতিভার গড়িমাসি ভাব দেখে বুঝতে পারলাম। আশ্চর্য, আগে সব ছুটির দিন আমার মুখস্থ ছিল, আজ ছুটি কেন ভেবে পেলাম না। ছুটির দিন প্রতিভা ঘরে থাকলে আমি ঘুমোই না, ছোটখাটো কাজ করি, দাড়ি কামাই, বই পড়ি, কিংবা ঘরময় পায়চারি করি। প্রতিভা সাজগোজ করে বেরিয়ে পড়ল, কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কিনবে, আর সময় পেলে সিনেমায় যেতে পারে, অফিসের কোনো বান্ধবীর সঙ্গে। সেই রকম কথা হয়ে আছে। আমি প্রতিভাকে সেই পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসবার সময় লক্ষ্য করলাম অন্তু একটা চেয়ারের সঙ্গে লাঠি কাঠি বেঁধে কি একটা তৈরি করছে। আমাকে দেখে বলল, বাবা, আমি টেবিল ঘড়িটা একটিবার নেব। একটু চোরা হাসি হেসে বলল, খুব সাবধানে নেব, ভাঙবো না, নেব। আমি ওর তৈরি করা জিনিসটা দেখছিলাম। এটা কি? টাইম মেশিন, অন্তু উত্তর দিল। কি হবে এটা দিয়ে? ও লঘু ও ঠাট্টা সুরে বলল, এটাতে চড়ে আমি আমার পুরো বয়সটা দেখে আসবো। বলেই ঘরের দিকে দৌড় লাগালো অন্তু। ঘর থেকে চেঁচিয়ে বলল, ঘড়িটা নিচ্ছি কিন্তু, বাবা। আমি অন্য মানুষের মতো বললাম, ভেঙো না। তারপর আস্তে আস্তে ঝুল বারান্দার ইজি চেয়ারে এসে বসলাম। হাতে প্রতিভার আনা মোটা উপন্যাসটা ছিল। কয়েক পাতা পড়ে দেখা গেল একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, নানা সামাজিক কারণে, এবং দারিদ্র্য ইত্যাদি দুঃখের ভেতর দিয়ে গল্পটা শুরু হয়েছে। আমার ঘুম পেয়ে গেল। আমি যদি ভালোবাসতে চাই কখনো, তবে প্রতিভাকে ভালোবাসবার চেষ্টা করে দেখব। যদি 10 মিনিটের জন্যও ভালোবাসতে পারি, তবে কেন সেই 10 মিনিটই আমার সারা জীবনের জন্য যথেষ্ট নয়? 10 মিনিট, মাত্র 10 মিনিট কেন যথেষ্ট নয়? এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে একদিন আমরা সবাই বিবাহহীন সমাজে পৌঁছে যাব। হার নেই, দায় নেই, সহজে আর সেই 10 মিনিটের শুদ্ধ ভালোবাসার জন্যে পৃথিবীর সবাই অপেক্ষা করে আছে। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ডাক শুনি, রন্টু, এই যে রন্টু। আপদমস্তক ভয়ঙ্কর চমকে উঠে চোখে মুখে চেয়ে দেখি বাচ্চা রন্টু বারান্দার কোণে দাঁড়িয়ে আছে। আমি ধরপড় করে উঠবার চেষ্টা করে বলি, রন্টু, কি করে এলে? একটা হাত তুলে ও বলল, চেয়ে দেখো। কি? টাইম মেশিন। বলেই খিলখিল করে হেসে উঠল রন্টু। আমি দু হাতে চোখ রগড়ে ঘুম ছাড়িয়ে দেখলাম অন্তু। অন্তু হাসি মুখে বলল, তুমি ভয় পেয়েছিলে বাবা? না, আমি হাসলাম। ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করে বললাম, তোমার মেশিনটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, অন্তু বলল, আমি একটা টেলিফোনও তৈরি করেছি। দেখো। চেয়ে দেখি দুটো দুটো চারটে দেশলাইয়ের খোল, অনেকটা সুতো জড়ানো। অন্তু বলল, আজ তোমার সঙ্গে আমি কথা বলবো বাবা। তুমি এখানে থাকবে, আমি থাকবো ছাদে। বেশ তো।
আমি হেসে বললাম, তুমি মাঝে মাঝে রন্টু না কার সঙ্গে কথা বলো তো? আমি আজ হব সেই রন্টু। অন্তু মাথা ঝাঁকিয়ে বলল, আর তুমি হবে বাবা। বলতে গিয়েও আমি বললাম না, অন্তু জানে না রন্টু আমারই ডাক নাম। সামলে নিয়ে বললাম, আমাকেও রন্টু বলে ডেকো। আচ্ছা, আজ মজা হবে। তারপর তাড়াহুড়ো করে আমাকে ওই টেলিফোন সম্বন্ধে বুঝিয়ে দিল। এখানে একজোড়া টেলিফোন আছে। আমি যেটা দিয়ে কথা বলবো তুমি সেটাতে শুনবে, আর তুমি যেটাতে কথা বলবে সেটাতে আমি শুনবো। ভুল করো না যেন। না, আমি মাথা নেড়ে জানালাম, আমার সুতো কম, ঘরের ভিতর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অন্তু সুতো খুলতে খুলতে বলল, বরং তুমি এ পাশে দিয়ে আলসের উপরে খোল দুটো ছুঁড়ে দাও, আমি ছাদে গিয়ে ধরবো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। অন্তু ঘরের চৌকাঠে পা দিয়ে আবার পিছু ফিরে বলল, ওই দুটো ছুঁড়ে দাও বাবা, বলে চলে গেল। আমি দেশলাইয়ের সুতো বাঁধা খোল দুটো আলসের ওপারে ছুঁড়ে দিলাম। ফক করে সে দুটো ছাদের সানের উপর পড়লো। অন্তু ঘরের ভিতর দিয়ে বারান্দায় যাবি, তারপর সিঁড়ি ভেঙে ছাদের উপর উঠবে। আমি ততক্ষণ অপেক্ষা না করে দেশলাইয়ের একটা খোল যেটা কানে দেওয়ার সেটা কানে চেপে ধরলাম। আর সঙ্গে সঙ্গে কার ধীর গম্ভীর গলা ভেসে এলো, রন্টু, এই যে রন্টু। খুব ক্লান্ত স্বর। এ তো আমার অন্তু নয়। রোমকূপ শিউরে উঠল, তড়িৎ প্রবাহ বয়ে যেতে লাগলো মাথার ভিতর দিয়ে। এ কি রন্টু, নাকি অন্তুর সেই টেলিফোন আমার গলার স্বর আমাকে ফেরত দিচ্ছে? পর মুহূর্তে স্রোতের মতো সেই স্বর আমাকে আক্রমণ করে। রন্টু, হ্যালো রন্টু। আমি কেঁপে উঠি, কাঁপা গলায় বলি, এই যে এখানে আমি। তুমি সেই পাগল রন্টু তো, প্রতিভা যার বউ, অন্তু যার ছেলে? আমি সে, আমি সেই রন্টু। আমি অন্তুর বাবা, প্রতিভার স্বামী। তবে? প্রশ্ন ভেসে এলো। তবে কি? তবে কি? তুমি ভেবেছিলে এরা কেউ তোমার নয়, কোনো কিছুতেই তোমার আর প্রয়োজন নেই। কিন্তু আমি স্খলিত স্বরে ব্যগ্রভাবে বলি, এরা ছাড়া কি আমার পরিচয় আমি জানি না। তুমি যা চেয়েছিলে তোমাকে তাই দেওয়া হলো। সেই অবসর আর সেই অন্ধকার তুমি পাবে। ফোন কেটে গেল। হতচকিত আমি তাড়াতাড়ি চোখের জল মুছে নিলাম। আরো ধীর, আরো দুঃখী ও শান্ত হয়ে গেলাম আমি। অন্তু দুর্দার সিঁড়ি ভেঙে এলো। তুমি আমার কথা শুনতে পাওনি বাবা? পেয়েছি, আমি ধীর গলায় বলি। তবে তুমি কি সব উল্টো পাল্টা বলছিলে, আমার কথার জবাব দিলে না? আমি ওকে কাছে টেনে নিলাম। হাত কেঁপে গেল, কিছু বললাম না আমি। জানি ওর সঙ্গে কথা বলতে পারি এমন কোনো ভাষা আমার জানা নেই। আমি জানি না এখন আর আমার কথা কেউ কখনো বুঝবে কিনা। না, আমি আর ফিরে যেতে পারি না। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আত্মপ্রতিকৃতি। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন।